জুলাইয়ের দিকে, জুলাই আগস্টের দিকে। স্কোর কেমন আসছে বাবা? 108 120-এর মধ্যে। ভেরি গুড অ্যামাউন্ট। সো হচ্ছে মোটামুটি অল্প কয়েকদিন 15-20 দিনের মতো প্রিপারেশন নিয়ে দেন হচ্ছে আমি পরীক্ষাটা দিই হচ্ছে সেপ্টেম্বরে। বাট আমি যেটা বললাম যে মানে টোফেলের মানে প্যাটার্ন এগুলো হচ্ছে আমি সেই প্রথম থেকে মানে এগুলোর সাথে আমি ঘাটাঘাটি শুরু করছি। হ্যাঁ, আমি ঘাটাঘাটি শুরু করছি যে কীরকম। সো এটা গেল একটা জিনিস। আর প্রফেসর খোঁজার যে ব্যাপারটা, এটাও আমি এই 25-এর শুরু থেকেই আমি আসলে খুঁজতাম যে কোন ইউনিভার্সিটি কোন প্রফেসরের সাথে হচ্ছে আমার অ্যালাইনমেন্ট। কারণ একটা ব্যাপার খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে যে আমাদের এসওপি যেটা থাকে ওখানে মেনশন করতে হয় যে 3 থেকে 5 জন প্রফেসরের নাম যে কার সাথে কাজ করতে চায়, এবং এটা খুবই সিগনিফিক্যান্ট। মোস্টলি দেখা যায় কি যে তার সাথে কি অ্যালাইন করে, কি নিয়ে কাজ করতে, কি নিয়ে। হ্যাঁ, কারণ হচ্ছে সেন্ট্রাল অ্যাডমিশনে মানে টপ ইউনিভার্সিটি সবগুলো সেন্ট্রাল অ্যাডমিশন সিএসএ। সো ওরা হচ্ছে কি ওই এসওপি এবং ইউনিভার্সিটি পোর্টালেও হচ্ছে অ্যাপ্লিকেশন পোর্টালে নাম দেওয়া যায় যে 4-5 জন ফ্যাকাল্টি। সো ওরাই আসলে মোস্টলি কল করে যে মানে আমি যে 5 জনের নাম দিলাম আমার অ্যাপ্লিকেশন ওদের কাছে যাওয়ার কথা মোস্ট লাইকলি। সো এখন এখানে যদি আমি র্যান্ডমলি দেই সো তাহলে সমস্যা। সো এই জন্য আমার এই কাজগুলা মানে মানে খুব আগে থেকেই করা ছিল যে আমি ঘাটে দেখতাম। বাট আরেকটা জিনিস, অনেকে খুব সুন্দর এগুলা মানে এক্সেল শিট মেনটেন করে এভাবে রাখে, বাট আমার এটা ছিল না। কারণ আমি দেখতে আমার আসলে মুখস্থ হয়ে গেছিল যে আমি র্যান্ডমলি দেখতাম আর কি, যে কোনো একটা টাইম পেলে অনেক দিন ধরে যদি দেখা হয় তাহলে তো আসলে মনে থাকে যাচ্ছে ওই ইউনিভার্সিটি এই প্রফেসর এই কাজ করে, এই রিসার্চ ব্যবস্থা মানে এই 10টা রিসার্চ ব্যবস্থা এখানে এরা এটা এই কাজ করে। সো এটা গেল প্রফেসর ফাইন্ডের ব্যাপারটা, যে এটা হচ্ছে আমি অনেক আগে থেকেই করেছি। আর মেইল হচ্ছে আমার মনে পড়ে আমি প্রথম মেইল শুরু করছি এপ্রিল থেকে। ওকে, সেই ফলের জন্য। আচ্ছা, হ্যাঁ, তখন হচ্ছে হ্যাঁ প্রফেসরও তখন রিপ্লাই করতেন। আর আরেকটা ব্যাপার আমি অ্যাড করতে চাই, অনেকে বলে যে হচ্ছে যে প্রফেসরের রিপ্লাই দেয় না, বাট আমি জানি না এটা কেমন শোনাবে। বাট যদি ভালো সাফিসিয়েন্টলি গুড প্রোফাইল থাকে এবং এটা বিল্ড করার চেষ্টা করা উচিত যারা অ্যাপ্লিকেন্ট, তখন আসলে রিপ্লাই দেয়। সো ইভেন যদি স্টুডেন্ট নাও নেয় তখনও রিপ্লাই দেয় যে আমি স্টুডেন্ট রিক্রুট করতেছি না। হ্যাঁ, সো আমি আল্লাহর মধ্যে অনেক মেইল করছি এবং রিপ্লাই পাইছি। সো আচ্ছা, আমি যেহেতু বলতেছো আমি কোশ্চেন করি, তুমি হচ্ছে প্রবাবলি কয়টা ইমেল করছো, কয়টা রেসপন্স পাইছো? এটা আসলে কাউন্ট নাই, কারণ আমি তুমি একটা গেস করে বলো একটা কিছু। আমি মেইল তো শখানেক তো হবেই। ওকে, এটা রেসপন্স কেমন ছিল? হ্যাঁ, রেসপন্স ছিল এখন শখানেক হচ্ছে যে ফলো আপ সহ, মানে একজন প্রফেসর মেইল দিলে এটা। সো আমি হচ্ছে মোটামুটি প্রায় 50+ মতো মানে রেসপন্স পাইছি। ওকে, 50% এর। আচ্ছা, ইউনিক কয়টা ইমেল করছে এটা বল? এটা তো আসলে আমার কাউন্ট আসলে মনে নাই, কারণ আমি মানে মোটামুটি তাহলে 50% এর মতো। আমি ব্যাপারটাকে এভাবে পোস্ট করি যে আমি যে ভার্সিটিতে রিপ্লাই করতাম, যে ধরেন আমার যে ডোমেন মেশিন লার্নিং প্লাস কম্পিটিশন বায়োলজি, ওখানে হচ্ছে ধরেন 4 জনকে মেইল করলে বা 5 জনকে মেইল করলে 1 2 জন এমন দেখা যায় 3 জনও মানে রিপ্লাই করছে। হ্যাঁ, মানে ওয়েদার ইটস পজিটিভ আর নেগেটিভ বলতে যে আমি স্টুডেন্ট রিক্রুট করতেছি না, এই আমি ফান্ড নাই বা এবার জি হ্যাঁ, এই জিনিসটা এবার অ্যাকচুয়ালি রিসেন্ট টাইমে খুবই হচ্ছে যে প্রফেসরদের ফান্ড নাই। সো এটাই তখন ওরা হচ্ছে মানে অ্যাডমিট করে যে আমার কাছে নাই। মানে ইভেন এমন হয়েছে যে বেশ কয়েকবার হয়েছে আমাকে হচ্ছে একজন প্রফেসর বলছে আমি রিক্রুট করতে পারতেছি না, ইউ হ্যাভ দিস এন্ড দ্যাট প্রোফাইল, ভালো প্রোফাইল, বাট তুমি হচ্ছে অমুক আমার কলিগকে হচ্ছে রিচ আউট করো। হ্যাঁ, সো এটা কিন্তু অনেক কাজে দেয়। এটা কাজে তুমি যখন আরেক পরের জনকে যখন রেসপন্স করবে রিচ আউট করবা, তখন তুমি তাকে মেনশন করতে পারো যে হ্যাঁ যে আমাকে রেফার করছে তোমার কাছে। এটা কিন্তু খুবই, আমি রেফারাল পাইছিও এরকম। সো মানে যেটা বললাম যে সো মেইলের কথাটা আর প্রিপারেশন, আরেকটা ব্যাপার যেটা যে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যে পাবলিকেশন যেটা। সো এটা নিয়ে তো আমার কোনো প্রবলেম হয় না, কারণ বাই দ্য টাইম অফ 4th ইয়ারে আসলে আমার সবগুলোর অ্যাকসেপ্টেন্স আসতেছিল, মানে আমি জাস্ট অ্যাড করতাম সিভির মধ্যে যে এটা আসছে। সো এটা নিয়ে আমার কোনো মানে চাপ হয় না, প্যারা খেতে হয় না। আর আরেকটা ব্যাপার যেটা তখন 4th ইয়ারে যে কাজগুলো করছি এগুলো এখন রিভিউতে আছে। সো এগুলো আমার মানে অ্যাপ্লিকেশনে কোনো হেল্প আসলে ওইভাবে করে না, এগুলো আন্ডার রিভিউ পেপার ছিল। আর ফাইনালি আরেকটা ব্যাপার যেটা যে এসওপির এলওআর এর কথা তো আমি বলে ফেলছি অলরেডি, যে এলওআর অ্যান্সারটা একটু বড় হচ্ছে। তারপরে এলওআর হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আমি বললাম যে আমি আগে দুইটা ভালো এলওআর পাইছি, এবং আমার হচ্ছে আপনার ইন্টারভিউতে অনেকগুলো ইন্টারভিউ কন্ডাক্ট হয়েছে। সো এর মধ্যে প্রফেসর অনেক সময় জিজ্ঞেস করছে যে মানে একটা খুবই কমন একটা কোশ্চেন আমার জন্য ছিল, অলমোস্ট সবাই জিজ্ঞেস করছে যে তোমাকে হচ্ছে মানে ওই দুজনের সাথে তুমি কীভাবে কাজ করছো ওই 2টা ল্যাবে। সো এই অ্যান্সারটা মানে করতে আই ওয়াজ টায়ার্ড। সো দেখা মানে ইন্টারভিউতে হয় কি যে আমরা একটা স্লাইড প্রেজেন্ট করি যে নিজের ব্যাপারে। সো আমি একটা স্লাইডে রাখছিলাম যে মানে কোন ল্যাবে কাজ করছি, মানে আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে। তো তখন হচ্ছে আমি নিজেই বলতাম যে এই ল্যাবে কাজ করছি এবং এভাবে আমি রিচ আউট করছি। সো ওনারা এটাকে অ্যাপ্রিসিয়েট করতো অনেক, এটা একটা। আর এলো আর তো গেল। এবং হচ্ছে আরেকটা জিনিস কি, অনেকে হচ্ছে আমাদের বাংলাদেশে যেটা হয়, মানে আমার ক্ষেত্রে লাকিলি হয় না যে এলওআর স্টুডেন্ট নিজে লেখে, ঠিক আছে। সো এটা আসলে মানে একদমই ঠিক না, মানে আমি জানি না, স্যাররাই তো আসলে বলে। কারণ হয় কি যে এই এলওআরটাকে বাহিরের প্রফেসর খুব সিরিয়াসলি নেয়। যেমন আমার
ইউসিএফ এর যে প্রফেসর উনি হচ্ছে মানে আমার রিসার্চের একটা এক্সপিরিয়েন্সের কথা ওনার এলওয়ারে লিখছিলেন, মানে এটা আমি কিভাবে বুঝলাম, কারণ আমাকে ইন্টারভিউতে জিজ্ঞেস করছে যে তুমি অমুক একটা প্রজেক্টে তুমি হচ্ছে হাইপারগ্রাফ নিউরাল নেটওয়ার্ক এটা তুমি ইউজ করছিলা, বাট হচ্ছে হয়তো এটা তখন কাজ করে না, তুমি ডিফারেন্ট একটা অ্যাপ্রোচে গেছো, মানে কাইন্ড অফ একটা জিনিস কাজ করে না, আমি আবার কাজটা করছি। সো ওই প্রফেসর ওই ইভেন্টটাকে মেনশন করছে পজিটিভলি, এবং আমাকে আমার ইন্টারভিউতে বার্কলিতে আমি এখন যেখানে যাচ্ছি ওই প্রফেসরই হচ্ছে আমাকে জিজ্ঞেস করছে। তো তার মানে নিশ্চয়ই ওরা খুব সিরিয়াসলি নেয় এটাকে, গিয়েছে এবং ওইটা থেকে সে এটাকে খুব পজিটিভলি নেয় ওনারা। এটা আর এসওপির কথাটা আমি এখনই মেনশন করে ফেলি। এসওপিতে হচ্ছে যে অনেকে বলে যে বিভিন্ন টেমপ্লেট খুঁজে যে এটা সেটা, বাট আমি বলবো কি যে এটা হচ্ছে যতটা রিয়েল হয়, কারণ এটা হচ্ছে প্রথম কথা। আর এসওপিতে অন্যদের এসওপি দেখে লাভ নাই, কারণ এসওপিটা হবে যে একদম নিজের রিসার্চ এক্সপিরিয়েন্স। ওকে, মানে এসওপিতে তুমি বলতেছো যে জাস্ট রিসার্চের মেজর পার্টগুলোই রাখা উচিত, রাখা উচিত। আর কি কি রাখা উচিত এটাই, হ্যাঁ। এসওপিতে হচ্ছে আপনার প্রথম যে মানে স্টার্টিংটা, ওখানে বলতে হবে যে আপনার রিসার্চ ডোমেন কি, মানে আপনি কি নিয়ে কাজ করেন এবং এক্স্যাক্টলি কেন রিসার্চটা করেন, মানে হচ্ছে আপনার মানে সায়েন্টিফিক মোটিভেশনটা কি। এখন আমি মনে করি যে মানে আমাদের যারা আশেপাশে মানুষজন বাংলাদেশে আছে, সো ওরা এই জায়গাটাতে একটু প্রবলেম ফেস করে, কারণ মানে মোস্ট অফ দ্য, আমি জানি না এটা বলা ঠিক কিনা, মোস্ট অফ দ্য পিপল রিসার্চ করে ফর দ্য সেক অফ রিসার্চ, মানে হচ্ছে করতে হবে তাই করে। কিন্তু যদি সলিড মোটিভেশন না থাকে তখন আসলে ওই লেখাটা ওইভাবে আসবে না। সো আমার ক্ষেত্রে হচ্ছে আমার মানে মানে যদিও কথা টেকনিক্যাল হয়ে যায়, যে আমি আসলে প্রথমে বায়োমলিকুল অ্যান্ড কম্পিটিশন অ্যাপ্রোচ নিয়ে কাজ করছি, দেন হচ্ছে এটা থেকে হচ্ছে পরবর্তীতে মানে এটা রিলেটেড আরও অনেকগুলো কাজ করছি। সো জিনিসটা একটা সিকুয়েন্সের মধ্যে ছিল, সো আমার জন্য জিনিসটা লেখাটা খুব ইজিয়ার ছিল। সো আমার লিখতে 2-3 দিনের মতো টাইম লাগছে। এই জিনিসে মনে হয় আরেকটা জিনিস অ্যাড করতে পারি, সেটা হচ্ছে যে মানে যেহেতু রিসার্চের মেজর পার্টি থাকে এসওপিতে, যে আমি কবে কি করছি এবং আমার সিকোয়েন্সটা কি ছিল, কোনটা থেকে কোনটার পিছনে মোটিভেশনটা কি ছিল, কানেকশন থাকতে হবে, ডটগুলো কানেক্ট করা। এমন না যে আজকে আমি আরএনএ নিয়ে কাজ করলাম, কালকে হঠাৎ করে আমি হচ্ছে ইমেজ নিয়ে কাজ করা শুরু করছি, ব্যাপারটা আসলে এরকম না। হ্যাঁ, এখানে হচ্ছে আমার মনে পড়তেছে আগের ইন্টারভিউর কথা, এখানে যে তোকি হচ্ছে মেনশন করতেছিল যে ওর এসওপি লিখতে মনে হয় 3-4 ঘন্টা লাগছে। কারণ কি, কারণ হচ্ছে মানে যেহেতু এতদিন ধরে আমি কাজ করতেছি, তার মাথায় জিনিসটা ফিক্স, স্টোরিটা আমাদের ডেভেলপ করা, কোনটার পরে কি করছে কেন করছে। জি, ওকে। এখন আমরা যদি অ্যাকসেপ্টেন্স নিয়ে আসি, তুমি কয়টা অ্যাপ্লাই করছো আর কয়টা অ্যাকসেপ্টেন্স পাইছো? আমি অ্যাপ্লাই করেছি হচ্ছে অ্যারাউন্ড 10-11টার মতো। এর মধ্যে হচ্ছে আমার 10-11টা বলতে ইউনিক 10-11টা না, একই ইউনিভার্সিটির একাধিক ডিপার্টমেন্টে করেছি। সো সেই হিসাবে 10-11টা হবে। আর এর মধ্যে হচ্ছে আমার অ্যাকসেপ্টেন্স সাধারণত মধ্যে 6টা। সো ইউনিভার্সিটিগুলো যদি আমি বলি যে ইউসি বার্কলি, তারপর হচ্ছে কর্নেল ইউনিভার্সিটি, তারপর হচ্ছে ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া, তারপর হচ্ছে ভার্জিনিয়া টেক, তারপর হচ্ছে ইউটি অস্টিন, আর আরেকটা কোনটা মিস করতেছি ইউনিভার্সিটি অফ ম্যারিল্যান্ড কলেজ। হ্যাঁ, ইউনিভার্সিটি ম্যারিল্যান্ড কলেজ পার্ক, সরি আমি। ওকে, সো 6টা। ও এতগুলো অ্যাকসেপ্টেন্স পাইছে, ওর মনে নেই যে কোনটা অ্যাকসেপ্টেন্স পাইছে। হ্যাঁ, সো এটাই আর কি। ওকে, সো এখন আচ্ছা আমি জাস্ট এখানে আরেকটা পয়েন্ট অ্যাড করি, সেটা হচ্ছে যে ও যেসব ভার্সিটির নাম বলছে এর মধ্যে 3টাই হচ্ছে ইউএস নিউজ র্যাঙ্ক আর সিএস র্যাঙ্কে টপ 10 এর মধ্যে, ঠিক আছে? সো সবাই বুঝতেছি গোটা অল দ্য টপ 10 এর মধ্যে সিএস যদি থাকে একটা ভার্সিটি, ওটাতে চান্স পাওয়া কতটা হার্ড। সো তোমার এই যে অ্যাকসেপ্টেন্স, সব ফার্স্ট অ্যাকসেপ্টেন্স কোনটা ছিল একদম শুরুতে? আমার একদম ফার্স্ট অ্যাকসেপ্টেন্স ছিল ইউটি অস্টিনের। হ্যাঁ, এটা আমার জন্য খুবই বিগ স্কুল কিন্তু। হ্যাঁ, এটা হচ্ছে আমার জন্য খুবই স্পেশাল এই কারণে যে 2টা কারণে। কারণ আমার আন্ডারগ্রেড থিসিস সুপারভাইজার ডক্টর বাইজিৎ স্যার, উনিও হচ্ছে ইউটি অস্টিনের পিএইচডি। সো এটা একটা। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমার আব্বু আম্মু খুব চাইতো আমি যেন টেক্সাসের ওইদিকে কোথাও চান্স পাই। সো কারণ হচ্ছে আমাদের ফ্যামিলি ওখানে মানে মানুষজন থাকে, আমার আত্মীয়স্বজন। হ্যাঁ, এটা একটা ফ্যাক্ট। সো এটা আর হচ্ছে আরেকটা কারণ এটা স্পেশাল যে এটার জন্য আমাকে হচ্ছে অনেক কাজ করতে হয়েছে, যে এটা সেন্ট্রাল ছিল না, ওটা ছিল প্রফেসর হিসাবে। সো প্রফেসর আমাকে রিচ আউট করলেন এবং উনি হচ্ছে আমাকে সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট অফ কাজ দিছে আসলে করার জন্য, যে একটা রিসার্চ প্রপোজাল বানাও, দেন হচ্ছে এটা মানে দেওয়ার পরে এটার উপর আবার আরো অনেক কিছু করতে দিছে। সো অনেক কাজ করে মানে 2 রাউন্ড ইন্টারভিউ গেল, মানে আই ওয়াজ কাইন্ড অফ টায়ার্ড যে এটা নিয়ে। সো যখন অ্যাকসেপ্টেন্সটা আসছে, সো তখন হচ্ছে এটা আমার জন্য খুবই একটা রিলিভিং মোমেন্ট ছিল। এবং আমি যদি মোমেন্টটা শেয়ার করি, তখন হচ্ছে রাত এশার নামাজের পর মানে আমি জানি না, অনেক সময় টিভি সিনেমা নাটকের মতো শোনাই, আমার আম্মু তখন নামাজ পড়তেছিল, এশার নামাজ। সো আমি হচ্ছে ওই প্রফেসরের সাথে মিটিংয়ের পরে উনি আমাকে বলে দিয়েছে যে অ্যাকসেপ্টেন্স লেটারটা মানে এসে পড়বে, মানে ভার্বালি হচ্ছে কনফার্মেশন দিল। দেন রাত 4টায় মানে ওদের বিকালবেলা অ্যাকসেপ্টেন্সটা আসছে আর কি। সো ওই কনফার্মেশন কাছ থেকে পাওয়ার পরে আমি আমার আম্মুর কাছে যাই, এবং আব্বুও ছিল সাথে। সো আম্মুকে বলি, এবং আম্মু খুবই খুশি হয়েছে, মানে স্বাভাবিক আম্মুর চোখে বাড়ি এসে পড়ছে। আমার নামাজ পড়তেছিল, আল্লাহর কাছে আমরা দুজনে শুকরিয়া আদায় করছি যে এত মানে হেকটিক একটা
টাইমের পরে যে শেষ পর্যন্ত একটা মানে অ্যাকসেপ্টেন্স আসছে, সো এটা একটা মানে এটা ছিল ফার্স্ট অ্যাকসেপ্টেন্স, সো এটা অবভিয়াসলি স্পেশাল ছিল। হ্যাঁ। আচ্ছা, তোমার কাছে কি মনে হয় এনডিসি চান্স পাওয়া, বুয়েটে চান্স পাওয়া আর পিএইচডি চান্স পাওয়া, হ্যাঁ। যে কোনো একটাতে, বা ইউটি অস্টিন যদি বলতে চাই, কোনটা তোমার কাছে সবচেয়ে বেশি স্পেশাল? আমার কাছে সবচেয়ে স্পেশাল অবশ্যই পিএইচডিটা, মানে ইউসি বার্কলিতে চান্স পাওয়াটা। কারণ হচ্ছে কি, মানে এটা তো আমরা সবাই জানি এটা খুবই রেপুটেড এক নাম্বার। আরেকটা ব্যাপার কি, আমাদের সিএসএ মানে লাইক আমাদের এই বুয়েটে হচ্ছে লাস্ট এই বার্কলিতে গেছে হচ্ছে খুব সম্ভবত আরো 7-8-9 বছর আগে। সো UC বার্কলিতে? ইউসি বার্কলিতে, হ্যাঁ, মানে CSA? সিএসএ কম্পিউটার সায়েন্স থেকে। সো হচ্ছে আমাদের একজন প্রফেসর উনি গিয়েছিল, উনি একজন এখন প্রফেসর, বোঝা যাচ্ছে কত সিনিয়র। সো উনার ইমিডিয়েট পর আরেকজন গিয়েছিল। সো এরপরে এত বছরের পরে আমি এটাতে এক্সপিরিয়েন্স পাইছি। সো আমার কাছে আমি মানে আল্লাহর রহমতে আই ফিল প্রাউড অফ দ্যাট, এবং হচ্ছে মানে এটা আমার কাছে স্পেশাল এই জন্য। ওকে, এবং আমি এটা হ্যাঁ। খুবই স্পেশাল হওয়ার কথা হ্যাঁ, তাহলে, ঠিক আছে, জি। যেহেতু এত বছর ধরে এতজন কেউ যেতে পারে নাই, জি, ঠিক আছে, and সেটাই। মোটামুটি সিএসসি এর সবাই অনেক টপ স্কুলসেও যায়। হ্যাঁ, আর সিএসএ পড়াটা তো কম্পিটিটিভ অনেক, হ্যাঁ, এই competitive কারণে অনেক। হচ্ছে আর মানে এটা একটু ডিফিকাল্ট। আচ্ছা, যেহেতু আন্টি আঙ্কেলের কথা বলতেছো, জি। তুমি কি এখানে আন্টি আঙ্কেল নিয়ে কোনো কিছু অ্যাড করতে চাও, যে তো থ্রু আউট দ্য লাইফ এই যে এত কিছু করছো, ঠিক জি। আছে, এই পর্যায়ে এসে মানে আন্টি আঙ্কেলের জন্য কোনো মেসেজ থাকবে? অবশ্যই থাকবে। প্রথমত হচ্ছে যে আমি সোফার যাই সাকসেস পাইছি বা হোয়াট এভার যাই অ্যাচিভ করছি, আমি বিশ্বাস করি সোললি যে আমার আব্বু এবং আম্মুর জন্য আমি পাইছি, যে ওরা সবসময় দোয়া করছে। আমি যেটা বললাম যে আমি যখন অ্যাকসেপ্টেন্স পাইছি তখন হচ্ছে আমার আম্মু আল্লাহর দরবারে দোয়া করতেছিল, এবং আমার আব্বু সবসময় মানে আমাকে খুবই এনকারেজ করতো। আমি যেটা বললাম, আমার আব্বুর পরিচয়, আব্বু ডাক্তার প্রফেসর। সো আব্বু হচ্ছে সবসময় বলতো যে আমি প্রফেসর, আমি জানি তুমি অনেক ভালো জায়গায় চান্স পাবে, আমি বুঝি স্টুডেন্ট এসে। মানে আমি তখন বলতাম যে আমি যেসব জায়গায় অ্যাপ্লাই করছি এগুলোতে মানুষ অনেক বছরে চান্স পায় নাই, সো বললো না জাস্ট করার জন্য করছি, কিন্তু আব্বু সবসময় বলতো যে তোমার হবে। সো এই জিনিসটা খুবই আমাকে মোটিভেট করছে, এবং সবসময় সাপোর্ট দিচ্ছে। আর আম্মুর কথা আমি অবশ্যই আলাদা করে বলতে চাই যে মানে আবার আমি বলবো যে হোয়াট এভার আই এম রাইট নাও অনলি ফর মাই প্যারেন্টস, মাই ফাদার অ্যান্ড মাদার। অ্যান্ড এটাই আরেকটা জিনিস আমি মেমোরি অ্যাড করতে চাই, এটা মনে হয় বলার মতো, যে কর্নেলের যে অ্যাকসেপ্টেন্সটা ছিল, এটা তো হচ্ছে আমার দ্বিতীয় অ্যাকসেপ্টেন্স ছিল এবং সবচেয়ে বড় অ্যাকসেপ্টেন্সগুলোর মধ্যে একটা আইভি লিগ স্কুলে। সো তখন হচ্ছে এটা আসে হচ্ছে রাত 12:50 দিকে ইমেলটা আসে। সো তার আগে হচ্ছে আমি আমার আম্মুর সাথে, আম্মু এক রুমে ছিল, আমি আরেক রুমে ছিলাম, আমি আম্মুর সাথে মেসেঞ্জারে চ্যাট করতেছিলাম। আমাকে আমি বলতেছিলাম যে তুমি ঘুমাও না কেন, তুমি অনলাইন কেন এখন। তখন হচ্ছে এই চ্যাট করার পরে হঠাৎ করে আমার কাছে মেইল আসছে, আমি আমার আম্মুর কাছে যে দেখাইলাম, পরে আবার আম্মু খুব খুশি হইলো। সো এটাই মানে সব কিছুর জন্য এভরিথিং ইজ ফর মাই মম অ্যান্ড ড্যাড, এটাই। ওকে, ব্যাপারটা অনেক হোলসাম কিন্তু। জি, থ্যাংক ইউ। মানে আর এই এত মানে সবাই ডেফিনেটলি, তুমি আজকের এই পর্যায়ে আসার জন্য এত বছর ধরে এত পরিশ্রম করছো, সো ডেফিনেটলি তোমার পরিশ্রম তো আর একার হয় না কখনো। অবশ্যই। আমাদের সবার পিছনে হচ্ছে আমাদের সব পরিশ্রমের থেকে আমাদের বেশি, আমাদের এই পর্যায়ে নিয়ে আসার জন্য আমাদের আব্বু আম্মুরা আরো বেশি পরিশ্রম করে, নিজেদের ক্যারিয়ারকে স্যাক্রিফাইস করে, অনেক কিছু করে, ঠিক আছে। সো লাস্ট মোমেন্টে আমরা এখন যদি ধরো তোমার থেকে কিছু সাজেশন শুনতে চাই, মানে তুমি তো এখন রানিং স্টুডেন্ট, তো এখনো ধরো এই এইচএসসি 20, 21, 22, 23 যারা ইউনিভার্সিটিতে আছে এন্ড যারা নতুন গ্রাজুয়েট করতেছে, বা তোমার ব্যাচের যারা পরবর্তীতে অ্যাপ্লাই করবে, তাদের জন্য তোমার কি সাজেশন থাকবে? আমার হচ্ছে সাবস্টেন্সিয়াল একটাই সাজেশন থাকবে, সেটা হচ্ছে যে রিসার্চ ভালো করে করতে হবে। এটা কারণ হচ্ছে টপ ইউনিভার্সিটিগুলোতে অ্যাকসেপ্টেন্স হচ্ছে সোললি ডিপেন্ড করে হচ্ছে রিসার্চের উপরে। আর একাডেমিক গ্রেড যেটা, এটা খুবই ইম্পর্টেন্ট, বাট এটা হচ্ছে জাস্ট একটা থ্রেশহোল্ড, আর কিছু না। সো সাপোজ কারো গ্রেড 3.99, 984, বাট এটা হচ্ছে মানে স্ট্যানফোর্ড, এমআইটি, বার্কলি এইসব জায়গাতে হচ্ছে আসলে মানে কি কোনো কিছু এনশিওর করে না। মানে যে জিনিসটা হচ্ছে মানে নিয়ে যাবে কোথাও, সেটা হচ্ছে রিসার্চ এক্সপিরিয়েন্সটা। সো ভালো ভেন্যুতে রিসার্চ সাবমিট করতে হবে, রিসার্চ কোয়ালিটিফুল হতে হবে। সো এই জিনিসে ফোকাস করলে বাকি সব ইজি হয়ে যাবে। যেরকম এসওপি লেখা ইজি হয়ে, রিসার্চ করলে এসওপি হয়ে যাবে, এলওআর হয়ে যাবে, সবই হয়ে যাবে। সো ফোকাস অন দ্যাট, এটাই। ওকে, জি। সো আমরা মনে হয় অ্যাডমিশনের সব পয়েন্টগুলো নিয়ে কথা বলে ফেলছি। এসওপি, টোফেল, তারপরে লেটার অফ রিকমেন্ডেশন, প্রফেসর ইমেইলিং, তারপরে অ্যাপ্লাই করা লাস্টে। জি। সো ওকে, সব ডান। আমরা তাহলে, তুমি এমনিতে যাচ্ছ কোনটাতে, ডিসিশন নিয়েছো? হ্যাঁ, আমি হচ্ছে ইনশাল্লাহ ইউসি বার্কলিতে যাচ্ছি, ইএসিএস ডিপার্টমেন্টে, কম্পিউটার সায়েন্স পিএইচডি। এই fall 26 থেকে ইনশাল্লাহ শুরু হবে, দোয়া করবেন। ওকে, সো সবার লাস্ট আমাদের যে কোশ্চেন থাকে সেটা হচ্ছে যে ডু ইউ হ্যাভ এনিথিং টু সে অ্যাবাউট শর্ট স্টোরিজ? অফকোর্স, এটা হচ্ছে যে আমি হচ্ছে যেটা বললাম যে আমি তো শুরু থেকে হচ্ছে অ্যাডমিশন, রিসার্চ এগুলো নিয়ে মানে ঘাটাঘাটি করছি। সো শর্ট স্টোরিজ আমার কাছে হচ্ছে অনেক আগে থেকে পরিচিত একটা প্ল্যাটফর্ম।
সো আমি হচ্ছে আমাদের যারা কম্পিউটার সায়েন্সের যারা সিনিয়ররা আছেন, যারা বড় বড় ইউনিভার্সিটিতে গিয়েছেন, ওনাদের সব পডকাস্ট হচ্ছে আমার দেখা হয়েছে, একাধিকবার করে দেখা হয়েছে। সো এটা আমাকে সবসময় যেমন কাটটা তুমি হ্যাঁ, এক্সাম্পল দিয়ে তোকি ভাইয়ারটা, আচ্ছা তোকি ভাই আমার খুবই ক্লোজ একজন সিনিয়র, সো ওনারটা হচ্ছে আমি 2বার দেখছি। তারপরে হচ্ছে কার্নেগি মেলনে হচ্ছে গতবার আরো 2জন গিয়েছিলেন, তানজিম আর হ্যাঁ নাভিদ স্যার, হ্যাঁ নাভিদ, দুজন ওনাদেরটা দেখেছি। তারপর হচ্ছে ইলেকট্রিক্যালের যে নাদিম স্যার, নাদিম ভাই, ওনার ওয়াইফেরটা, বিজয় ভাই, হ্যাঁ ওনারা তিনজনই তো এমআইটি। সো ওনাদের গুলো মানে সবই আসলে আমার দেখা হয়েছে। সো এটা সবসময় মোটিভেট করতো, ভাবতাম যে কখন আমি এখানে আসতে পারবো কিনা। সো হ্যাঁ, ধন্যবাদ এই সুযোগের জন্য। ওকে, আচ্ছা এটা কিন্তু আমাদের জন্য ইন্সপায়ারিং যে ধরো আমরা এই ছোটখাটো আমরা নিজের স্টুডেন্ট সবাই, ঠিক আছে, স্টুডেন্ট মিনস হচ্ছে আমরা ওই যে আমাদের সাথে যারা টিমে যারা আছে সবাই স্টুডেন্ট, আমাদের শর্ট স্টোরিজ টিমের কথা বলছি। জি, তো সবাই যেটা মানে কাজ করতেছি অ্যান্ড এখানে হয়তো খুব ছোট একটা অডিয়েন্স দেখে, বাট এই ছোট অডিয়েন্সের মধ্যে যখন আমার একটা মানুষ আবিরের মতো কেউ থাকে বা 2টা মানুষ আবিরের মতো কেউ থাকে, তখন কিন্তু মানে আমাদের কাজের মানে সফলতাটা কিন্তু ওইখানেই, ঠিক আছে? জি, যে হয়তো কোনো একটা মোমেন্টে এসে কোনো একটা পয়েন্ট বা কোনো একটা জিনিস দেখে ভালো লাগছে বা কোনো একটা ইনফরমেশন আমরা ওখান থেকে পাচ্ছি। সো সেম থিং গোস ফর তোমার পরবর্তীতে যারা আমাদের ভিডিওস দেখবে, জি। তারা তোমার ভিডিওস দেখে মোটিভেটেড হবে এন্ড তোমার আজকের যে সাজেশন দিয়েছো ওগুলো থেকে মোটিভেটেড হবে। হ্যাঁ। So আশা করি আমাদের অডিয়েন্স তোমার আজকের এই ইন্টারভিউ থেকে অনেক 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 ইনফরমেশন পাইছে এন্ড ওইগুলো ইউজ করে সবাই নিজের অ্যাকসেপ্টেন্স রেটকে বাড়াবে এন্ড আরো ভালো ভালো জায়গায় যাবে। আমি একটা জিনিস অ্যাড করতে চাই এখানে, সাজেশনের কথা যেহেতু আসছে, আমি মনে হয় যেহেতু বলার সুযোগটা হ্যাঁ, পাইছি বলা sure. উচিত সংক্ষেপে। রিসার্চ সাজেশন হিসেবে রিসার্চ করার কথা তো বললাম, আরেকটা জিনিস আমি যেটা খুব অভাব দেখি এখন স্টুডেন্টদের মধ্যে, যে ওরা হচ্ছে সিএস এর পার্সপেক্টিভ বলি, যে কোডিং টোডিং এগুলো সব হচ্ছে এআই জিপিটি এগুলো দিয়ে করে, আচ্ছা, হ্যাঁ। এবং হচ্ছে ম্যাথমেটিক্যাল নলেজ হচ্ছে আসলে মানে ভালো না, মানে আমি যদি বলি এভাবে একটু রিসার্চ করি। কারণ হচ্ছে দেখা যায় কি কোনো একটা মেশিন লার্নিং কোড বা এনিথিং, ওরা হচ্ছে যদি জিপিটিকে প্রম্পট দেয় কোড লিখে দেয়, বাট এভাবে আসলে রিসার্চ বা মানে সায়েন্স আসলে এভাবে পার্শ্ব করা যায় না। সো সেই ক্ষেত্রে আমি বলবো যে ম্যাথমেটিক্স খুব ভালো করে পারতে হবে। ম্যাথ এন্ড রিসার্চ, দিস আর দ্য টু থিংস ইফ ইউ ওয়ান্ট টু ডু গুড রিসার্চ ইন এটা সিএস। একটা খুব বড় প্রবলেম রিসেন্ট টাইমের, গত হ্যাঁ। 1-2 বছরে আমরা যাদেরকে দেখি সিএস স্টুডেন্টস বা অন্য স্টুডেন্টরাও সেমই, জি, যে আমার যা যা করতে হবে ইচ এন্ড এভরিথিং সবকিছু হচ্ছে জিপিটি দিয়ে এআই দিয়ে করে। এআই দিয়ে। জিপিটি হেল্প করবে, ঠিক আছে করে, কিন্তু হচ্ছে ম্যাথের ফান্ডামেন্টালস, মেশিন লার্নিং জিনিসপত্র, এগুলো খুব হ্যাঁ, ভালো বুঝতে হবে। বুঝতে হবে। এবং আরেকটা ব্যাপার কি, যে পিএইচডি ইন্টারভিউতে এগুলো জিজ্ঞেস করে, ওখানে হচ্ছে তখন কিন্তু জিপিটি কোড যারা করে ওদের আসলে হার্মফুল, কারণ তখন কোডে ডিরেক্ট আমার মনে হচ্ছে বার্কলি ইন্টারভিউতে ওখানে আমার 5 রাউন্ড ইন্টারভিউ হয়েছে, টেকনিক্যাল ইন্টারভিউ। সো ওখানে হচ্ছে এরকম কয়েকটা ইন্টারভিউতে হচ্ছে ম্যাথমেটিক্যাল জিনিস খুবই কোর জিজ্ঞেস করা হয়েছে, এবং আমি মনে করি এটা আমাকে এজ দিছে, কারণ আমি ম্যাথ নিয়ে সবসময় প্যাশনেট ছিলাম। সো একদম কোর, যে যারা টেকনিক্যাল ওরা বুঝবে যে ভ্যারিয়েশনাল অটো এনকোডারের এলবো ফর্মুলেশন এটসেট্রা, আরও অনেক কিছু। সো আমি এটাকে যেহেতু বলার সুযোগ পাইছি, এটা মানে এনকারেজ করবো স্টুডেন্টদেরকে যে ম্যাথ ভালো করে শেখা, কোডিং ভালো করে শেখা এবং রিসার্চ করা। এই তো, থ্যাংক ইউ। ওকে, সো থ্যাংক ইউ আবিরকে এত এত ইনফরমেটিভ একটা সেশনের জন্য অ্যান্ড আমাদেরকে আমাদের অডিয়েন্সের জন্য এত কিছু এত সুন্দর করে সবকিছু বলার জন্য। তো আশা করি হাজার হাজার স্টুডেন্ট ওর এই ভিডিও দেখে অনুপ্রাণিত হবে। সো আবির, তোমার ভবিষ্যতের জন্য শুভকামনা জানায় আজকে এই পর্যন্ত শেষ করছি। জি, থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। সো থ্যাংক ইউ। জি।